আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী, সবার আগে আমি তোমাদের কাছে একটু ক্ষমা প্রার্থী। কারণ দীর্ঘ এক সপ্তাহ ধরে আমি তোমাদের কোনো রকমের ক্লাসে অ্যাটেন্ড হতে পারছি না। এর মূল কারণ হলো আমাদের একটা প্রাইভেট ব্যাচ আছে, আর যেই ব্যাচে অর্থাৎ ক্লাসের চাপ এতই বেশি ছিল যে আমি তোমাদের এই ক্লাসগুলো দিতে পারি নাই। তো যাই হোক, ইনশাআল্লাহ এখন থেকে কন্টিনিউ করব এবং প্রতিদিন প্রতিদিন এই রুটিন অনুসারে তোমাদের ক্লাস হবে। আজকে হচ্ছে মঙ্গলবার, তাহলে আজকে তোমাদের বাওবি ক্লাস হবে, অর্থাৎ বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। এই বইয়ের আমি তোমাদের প্রথম একটা ক্লাস শুধুমাত্র দেওয়ার সুযোগ আমার হয়েছে। এই বইয়ের যে প্রথম অধ্যায় এটা আমরা পড়ছি, এই পার্ট 1 আমরা শেষ করছি, অর্থাৎ অধ্যায়ের প্রথম যে অধ্যায় সমাজ বিবর্তনের ইতিহাস, সমাজ বিবর্তনের ইতিহাস, এই সমাজ বিবর্তনের ইতিহাস আমরা পড়াশোনা করছি এবং এর আমরা একটা যেই পার্ট এটা আমরা শেষ করছি। আজকে আমরা একটু বিস্তারিত জানবো মানে কেমন? আজকে জানবো যে সমাজ জীবনে প্রাকৃতিক ও ভৌগোলিক পরিবেশের প্রভাব, অর্থাৎ তুমি যে পরিবেশে বসবাস করো এবং তার আশেপাশের যে নদী এবং তার আশেপাশের মানুষের যে জীবনযাত্রা, এটার সাথে তোমার কি সম্পর্ক, এটা আমরা এখানে একটু পড়াশোনা করব এবং এটা আমরা জানবো। তো তার আগে আমি তোমাদের একটা জিনিস জানিয়ে দিই, তোমরা আমাদের ক্লাস সম্পর্কে বিভিন্ন আপডেট জানতে যুক্ত থাকতে পারো আমার একমাত্র ফেসবুক পেজ জুনায়েদস টিউটোরিয়ালে। তুমি যদি সার্চ করো তাহলে তুমি এখানে আমার একমাত্র পেজটা পেয়ে যাবা। আর দ্বিতীয়ত যে কথাটা বলে রাখি, যে এই ফেসবুক পেজ যদি তুমি ফলো দিয়ে রাখো তাহলে তুমি বিভিন্ন নোটস, বিভিন্ন পিডিএফ এবং আমি তোমাদের যে বইটা এখন পড়াবো, এটা যেখানে যেখানে দাগাবো এই দাগানো বই সহ তোমরা পাবে। তো তোমাদের একাডেমিক কোনো টেনশন থাকবে না। এই জন্য মূলত আমার এই আয়োজন গুলো। দেখো, আজকে পড়বো পার্ট 2, সমাজ জীবনে সমাজ জীবনে প্রাকৃতিক ও ভৌগোলিক সমাজ জীবনে প্রাকৃতিক ও ভৌগোলিক পরিবেশের প্রভাব। অর্থাৎ আমাদের যে সমাজ, তোমাদেরকে এর আগের দিন আমি কি বলছি একটু মনে করিয়ে দিই, যে সমাজ হচ্ছে মিলেমিশে বসবাসরত একতাবদ্ধ মানব গোষ্ঠীকে কি বলে? সমাজ বলে। আর এই সমাজের যে জীবন যাপনের যে ধরন, এটাকে বলা হয় সংস্কৃতি। আর এখানে বসবাসের জন্য একটা পরিবেশ আছে, এই পরিবেশের মধ্যে মানুষ একটা পরিবেশ তৈরি করছে আর একটা প্রাকৃতিক পরিবেশ আছে, এর মধ্যেও একটা পরিবেশ আছে যেটা হচ্ছে ভৌগোলিক পরিবেশ। ভৌগোলিক পরিবেশটা কেমন আমি একটু বলি, যে ভাইয়া জানো ভৌগোলিক পরিবেশটা হচ্ছে ওই এলাকার গঠন ঠিক কিরূপ, ওই এলাকা কি নদীমাতৃক বা নদীভিত্তিক, নাকি মরুভূমি, নাকি নাকি সাইবেরিয়ার মতো ঠান্ডা, নাকি আবার আইসল্যান্ডের মতো পাহাড়, এই জিনিসগুলো জানতে হবে। এই জিনিসগুলো জানতে হবে। তো এটাকেই বলা হয়েছে ভৌগোলিক পরিবেশ, তো আশা করা যায় ভৌগোলিক পরিবেশ কি এটা তুমি বুঝে গেছো। তাহলে ভৌগোলিক পরিবেশ আমরা কি জানলাম? ভৌগোলিক পরিবেশ হলো কোন এলাকার গঠন ভিত্তিক বৈশিষ্ট্য। তাহলে ভৌগোলিক পরিবেশ হলো, ভাই আমি আবারও বলছি, ভৌগোলিক পরিবেশ হলো কোন এলাকার গঠন ভিত্তিক বৈশিষ্ট্য। এবার আসি মূল পড়ায়। আজকে আমরা যেগুলো পড়বো একটু কালারটা আমি অন্য করে নিই। আচ্ছা দেখো, বলছে মানুষের জীবন প্রাকৃতিক ও ভৌগোলিক পরিবেশ দ্বারা প্রভাবিত। জীবন ধারণের জন্য মানুষ যেমন পরিবেশের উপর প্রভাব বিস্তার করে, আবার অনেক ক্ষেত্রে পরিবেশেই তাকে নিয়ন্ত্রণ করে। অর্থাৎ দেখো, যখন সুনামি হয়, সুনামির কথা বললে তোমরা তেমনটা চিনবা না। আমি যদি বন্যার কথা বলি, মানুষ কিন্তু তার জীবনযাপনের জন্য কি করে? এই বন্যার পানিকে নিয়ন্ত্রণের জন্য বাঁধ নির্মাণ করে। আবার কখনো কখনো এমনও হয় যে পরিবেশকে তো কেউ হার মানাতে পারবে না, পরিবেশ তার নিজের গতিতে অগ্রগামী। তো দেখা যাবে যে তুমি যখন বা মানুষ যখন বাঁধ দিল, এই বাঁধের ভিতরে বাঁধ যদি একবার ভেঙে যায়,
অর্থাৎ যদি বন্যা হয় তাহলে কিন্তু মানুষের পরিস্থিতিটা বোঝা যায় যে আসলে মানুষ কতটা অসহায়। হুম এবার দেখো, এবার বলছে যে এজন্য এজন্য মানব সমাজের প্রকৃতি ও আচার আচরণ সংস্কৃতির উপর পরিবেশের প্রভাব স্পষ্ট। অর্থাৎ সংস্কৃতি কি, মানুষের যে জীবনযাপন, এটাকে বলা হয় সংস্কৃতি। এবার বলা হয়েছে নদী মানুষের জীবনযাত্রাকে সহজ করে দেয়। নদী মানুষের জীবনযাত্রাকে সহজ করে দেয়। এখন কিভাবে কিভাবে করে এটা একটু তোমাদেরকে বলি। মনে করো এখান থেকে একটা একটা নদী গেছে, তো এই নদীর এই পারে কিছু মানুষ, নদীর ওই পারে কিছু মানুষ। এখন মধ্যখানে নদী, নদীর ওই পারে আছে একটা ব্রিজ, যেটা আবার অনেক দূরে, এখান থেকে 3-4 কিলোমিটার দূরে। এখন এক্ষেত্রে যদি ওই নদীতে একটা নৌকা থাকে, তাহলে কিন্তু মানুষ খুব সহজেই সেই 1 কিলোমিটার রাস্তা পাড়ি না দিয়ে খুব সহজেই 2-3 মিনিটের পার্থক্যে কিন্তু নদীটা পার হয়ে যেতে পারে। এবার বলছে পৃথিবীর প্রধান সভ্যতাগুলো ছিল নদীভিত্তিক। এবার পৃথিবীর কয়েকটা সভ্যতার নাম আমরা জানি, চলো। প্রথম যে সভ্যতা, এটা ছিল সিন্ধু সভ্যতা। সিন্ধু নদের তীরে সিন্ধু সভ্যতা। নীল নদের তীরে মিশরীয় সভ্যতা। টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর তীরে মেসোপটেমীয় সভ্যতা গড়ে উঠেছিল। অর্থাৎ ভারতের সিন্ধু নদীর তীরে গড়ে উঠেছিল সিন্ধু সভ্যতা। নীল নদের তীরে গড়ে উঠেছিল মিশরীয় সভ্যতা। টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর তীরে গড়ে উঠেছিল মেসোপটেমীয় সভ্যতা। এখন তোমার মনে একটা প্রশ্ন যে ভাইয়া, সভ্যতা জিনিসটা আসলে কি? সভ্যতা জিনিসটা আসলে কি? সভ্যতা জিনিসটা হচ্ছে পরিকল্পিত পরিকল্পিত এবং সুসংগঠিত একটি নগরী বা একটি জীবনধারা। এবার বলা হয়েছে বাংলাদেশের প্রাচীন সভ্যতা গঙ্গা নদীর অববাহিকায় বিকাশ লাভ করেছিল, তাই না? আসো, আবার কোন কোন অঞ্চলের প্রাকৃতিক সম্পদের উপর সে অঞ্চলের জনগোষ্ঠীর পেশা নির্ভর করে। অর্থাৎ কোন এলাকায় প্রাকৃতিক সম্পদ কি পরিমাণ আছে তার উপর ভিত্তি করেও মানুষের পেশা বা জীবনযাপন নির্ধারিত হয়। কেমনে ব্যাপারটা একটু দেখো। মনে করো যে এলাকার মানুষ মাছ চাষ করে, বা যে এলাকায় নদী আছে, সে এলাকার মানুষ কিন্তু মাছ বিক্রি করে তাদের জীবনযাপন করে থাকে বা তাদের জীবিকা নির্বাহ করে। তো এটা হচ্ছে প্রকৃতির একটা দান। হুম সে যে নদী থেকে মাছ তুলতেছে, এটা হচ্ছে তার এমন একটা ব্যবসা, এই ব্যবসাতে বিন্দু পরিমাণ কোনো বিনিয়োগ করা কিন্তু তার লাগতেছে না, শুধু মাছ ধরে বিক্রি করতে পারলেই তার লাভ থেকে যাচ্ছে, তাই না? এবার বলা হয়েছে, এখানে তোমাদের একটা উদাহরণ দিয়েছে যে যেমন খনি অঞ্চলে খনি শ্রমিক ও শিল্প এলাকায় শিল্প শ্রমিক বাস করে। অর্থাৎ যারা বিভিন্ন ধরনের জিনিস তৈরি করে। নদীমাতৃক দেশ বলে বাংলাদেশের বেশিরভাগ অঞ্চলের যানবাহন হচ্ছে নৌকা, লঞ্চ, স্টিমার। আবার কোন কোন এলাকায় যানবাহন রেলগাড়ি, বাস, রিক্সা ও গরুর গাড়ি ইত্যাদি, তাই না? এবার বলা হচ্ছে কুটির শিল্প কি। এখন বলছে কুটির শিল্পের বিকাশে ভৌগোলিক পরিবেশের প্রভাব রয়েছে। এবার তোমাদেরকে জানতে হবে যে কুটির শিল্প জিনিসটা আসলে কি। যখন কোনো জিনিস বা যখন কোনো বুদ্ধিভিত্তিক সম্পদ বাড়ি ঘরে ক্ষুদ্র পরিসরে তৈরি হয়, তখন তাকে বলা হয় কুটির শিল্প। আবারও বলি শোনো, যখন কোনো জিনিস বাড়ি ঘরে ক্ষুদ্র পরিসরে বিক্রয়ের জন্য তৈরি হয়, তখন তাকে বলা হয় কুটির শিল্প। আমি বলছি কুটির শিল্প বিকাশেও ভৌগোলিক পরিবেশের প্রভাব রয়েছে। নদীবহুল ও অনুকূল আবহাওয়ার কারণে ঢাকার ডেমরায় তাঁতিরা বাস করে। এখানেই বিখ্যাত ঢাকাই শাড়ি বোনা হয়। রাজশাহীতে রেশমি শাড়ি এবং এবং এ কারণে এই অঞ্চলে তুঁত গাছের জন্ম। অর্থাৎ তুঁত গাছের যেই কীট, এরা কি করে? সুতা তৈরি করে। এই সুতা থেকে কি হয়? রেশমি শাড়ি তৈরি হয়। এবার বলা হয়েছে ফরিদপুরের খেজুর গুড়, মুক্তাগাছার মন্ডা, টাঙ্গাইলের শাড়ি, সুন্দরবনের মধু, সিলেটের শীতলপাটি ইত্যাদি প্রভৃতি এই এলাকার ভৌগোলিক পরিবেশের সাথে সম্পর্কিত। সোনারগাঁওয়ের বিখ্যাত মসলিন শিল্প এই অঞ্চলের ভৌগোলিক পরিবেশ ও কাঁচামালের সহজলভ্যতার জন্য বিকাশ লাভ করেছিল। অর্থাৎ সোনারগাঁওয়ে মসলিন শিল্প নামের একটা শিল্প গড়ে উঠেছিল সেই সময়। তোমরা যদি পড়ো, তোমরা ঈশা খাঁর কথা পড়েছ, তোমরা মুসা খাঁর কথা পড়েছ,
এই সময়টার কথা এখানে উল্লেখ করা হয়েছে, এগুলো তোমরা পড়বা। এবার বলা হয়েছে পোশাক পরিচ্ছদ অর্থাৎ কাপড় চোপড় ও ঘরবাড়ির বৈশিষ্ট্যও ভৌগোলিক পরিবেশের দ্বারা প্রভাবিত। শীতপ্রধান অঞ্চলের মানুষ গরম পশমি কাপড় পরে, আর গ্রীষ্মপ্রধান এলাকার মানুষ পরে হালকা সুতি কাপড়। যেসব অঞ্চলে ঘন ঘন ভূমিকম্প হয় সেখানকার মানুষ কাঠ দিয়ে তাদের বাড়িঘর নির্মাণ করে। এখন কাঠ দিয়ে তারা কেন বাড়িঘর নির্মাণ করে এটা একটু বলি। ভাইয়া তুমি জানো ইটের থেকে কাঠের ওজন কম, আর পাতলা কাঠ দিয়ে যদি তুমি বাড়ি নির্মাণ করতে পারো, ওই বাড়ি যদি ভেঙেও যায় তুমি এটাকে আবার খুব সহজেই নির্মাণ করতে পারবা। যেসব এলাকায় যোগাযোগ ব্যবস্থা উন্নত সেখানে সহজেই শিল্পায়ন ঘটে এবং নগর গড়ে ওঠে। নৌ যোগাযোগ ভালো বলে নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে অনেক আগে থেকেই শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠেছে। তাহলে আমরা আজকে পড়লাম পার্ট 2। আজকে বললাম পার্ট 2। তো পার্ট 2 এ তোমরা যা যা শিখলে তার একটা সামারি করি। এখানে আমরা কয়েকটা সভ্যতার নাম জানলাম। এখানে ছিল মেসোপটেমিয়া সভ্যতা, এখানে ছিল সেই টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর তীরে গড়ে ওঠা মেসোপটেমিয়া সভ্যতা। সিন্ধু সভ্যতা কি জিনিস আমরা এটা জানলাম। কুটির শিল্প কি জিনিস এটা জানলাম। ভৌগোলিক পরিবেশ কাকে বলে এটা আমরা জানলাম, শুনলাম, এবং প্রাকৃতিক পরিবেশের উপর কিভাবে প্রভাব ফেলে এটাও আমরা জানলাম। মানুষের জীবিকা কিভাবে নির্ভর করে এটাও আমরা জানলাম। তো এই জানা অজানাকে নিয়েই শেষ করছি আমাদের আজকের ক্লাস। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।